সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ভিসির পদত্যাগ দাবি, খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। আবাসন ভাতা সহ 4 দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইলে সমাবেশ ও গণ অনশনের ডাক, পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায় টান, গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ, ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। আগেভাগেই কোরবানির পশু কিনতে খামারে খামারে ভিড়, বাজার অস্থিতিশীল না হলে লাভের আশা খামারিদের। অবৈধ পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সাম্য হত্যার বিচার দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার কালো বেজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চেয়েছেন নেতাকর্মীরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্ধদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ভিসি তার দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে এই জায়গায় এসে সমবেত হয়েছি ভিসির পদত্যাগের দাবিতে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সোপর্দ করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল নেতারা বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ অবস্থায় পরিণত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে। আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়, সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্থদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন। টিএসসি সংলগ্ন গেট বন্ধের কার্যক্রম সহ উচ্ছেদ করা হয় ভেতরে থাকা বেশ কিছু দোকানপাট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে সরকার দ্বিচারিতা করছে এমন অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন চাইলে হামলা হয়েছে, আর এনসিপি দাবি নিয়ে গেলে সাদরে গ্রহণ করছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়ে এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদদ দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে
আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। ডাবল মনিংকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোনো নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। 4 দফা দাবি আদায়ে শুক্রবার সকাল 10টায় গণসমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। সরকার দাবি মেনে না নিলে বাদ জুমা শুরু হবে গণ অনশন। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া পুলিশের হামলার দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন ছাত্রদল নেতা। স্লোগান আর গানে দাবি আদায়ের সংকল্প। দিনরাত একাকার, ঘুম নেই, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও আঁকড়ে আছেন রাজপথ। 4 দাবিতে বুধবার বেলা 11টায় আন্দোলনের শুরু, আর থামেনি। সড়কে টানা অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বাস্ত মতো আমাদের থাকতে হয়, মেসে পুরান ঢাকার গেঞ্জি পরিবেশে, মানে যেখানে আসলে স্যাঁতসেঁতে পরিবেশ, থাকাই যায় না, এরকম একটা পরিবেশে আমাদেরকে থাকতে হয়। দাবিগুলো আদায় হয়ে যাবে, তারপরে আমরা পরের টেবিলে ফিরে যাব। আন্দোলনের কৌশল নিয়ে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন শিক্ষক শিক্ষার্থীরা। মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল 10টায় কাকরাইল মোড়ে হবে গণসমাবেশ। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। তথ্য উপদেষ্টার শরীরে বোতল নিক্ষেপ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগে শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে, তারপরই কেবল বোতল কাণ্ডে জড়িত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। পুলিশের হামলার দিনটিকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে বুধবার ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর সড়ক অবরোধ করে সেখান থেকেই চলছে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইশাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবারও গণ অবস্থান কর্মসূচি পালন হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে না পারায় বন্ধ হয়ে যায় নিয়মিত কার্যক্রম। দ্রুত শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই গণ অবস্থান। ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ চলায় ভেতরে যেতে পারেননি কোনো কর্মকর্তা কর্মচারী। এতে বন্ধ থাকে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরেও ইশরাক হোসেনকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো ঢাকা সহ সারা বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এদিকে নগর ভবনের ভেতরে ঢাকাবাসীর ব্যানারে বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা। বলেন, অনতিবিলম্বে শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে? অজুহাত দিয়ে থাকার কোনো উপায় নেই। আগামীতে ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব। যদি মেয়রকে শপথ নিতে
আরো বিলম্ব করা হয়। আজকে তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শপথ পড়াচ্ছে না। আগামী শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বেলা 1:30টার দিকে নগর ভবনের সামনে থেকে চলে যান তারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতির সরকারি বাসভবন সহ রাজধানীর 9টি জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি অর্ডিন্যান্স পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। কমিশন বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিইউ এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে। তাদের আগামী 20 ও 21 মে তলব করা হয়েছে। এদিকে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের 2 সদস্য সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় পৃথক 3টি কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে সংস্থাটি। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগ করে নয়, দুদকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। এই বিষয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রত্যাশা করি না। আমাদের উপর দয়া করে আস্থা রাখুন। অবশ্যই আপনারা সেই দৃশ্যমান আমাদের অনুসন্ধান তদন্তের দৃশ্যমান ফলাফল আপনারা জানতে পারবেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য পারভীন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া সাবেক বিডিআরের 27 সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টায় কারাগার থেকে বের হন তারা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনেরা। এর আগে সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান 27 জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। 2 যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। 17 বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথেই থাকছি, সবাই নির্দোষ, বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই নিউজ সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে, আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার 40 জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস
আমি নানু বাড়ির মানুষ হয়েছি, এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় 218 জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঐকমত্যের ভিত্তিতে করা জাতীয় সনদে থাকতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। বৃহস্পতিবার সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠকের আগে স্বাগত বক্তব্যে কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলের নেতাদের মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বাসদ নেতারা। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে। ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। প্রায় 4.5 ঘন্টার বৈঠক শেষে বাসদ সাধারণ সম্পাদক জানান, বেশ কিছু বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছালেও সংবিধানে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু না রাখার দাবি জানানো হয়েছে। বিতর্কিত বিষয়গুলো রাখার দরকার নেই। ইভেন 72 যে কনস্টিটিউশন, 72 সনের মূল সংবিধান, সেখানে কিন্তু এগুলো ছিল না। এটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান ইত্যাদি সমস্ত জিনিস 2 টার্মের বেশি কাউকেই নির্বাচন করতে দেওয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটাই প্রস্তাব করছি। মৌলিক সংস্কারের যেসব জায়গায় বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসনের কথাও বলেন বাসদ নেতারা। জাতীয় সনদ বলেন, ন্যাশনাল কনসেনসাস বলেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যদিও আমাদের দেশের গণমাধ্যম গত 9 মাসে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এ সময়ে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমে কোনো বাধা দেয়নি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক সেমিনারে শফিকুল আলম বলেন, সরকার চায় স্বাধীন মত প্রকাশের জন্য গণমাধ্যম প্রাতিষ্ঠানিক রূপ পাক। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। গণমাধ্যমের মালিকরা নিজেদের রক্ষায় কর্মী ছাঁটাই করেছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। শিগগিরই প্রকৃত সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। গণঅভ্যুত্থানে যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন বিরোধী হলে হচ্ছে না? ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন, অথচ ওই সময় একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফরে দেশটির 2 মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, যেতে না পারার 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জনের নাম চূড়ান্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার পুত্রজয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠক শেষে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দেন উপদেষ্টা। জানান ঢাকার সঙ্গে শ্রম সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৈচিত্র্যময় করতে আগ্রহী কুয়ালালামপুর। 21 ও 22 মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত। 21 আর 22 তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে মালয়েশিয়ার প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে। আমাদের আজকের বৈঠকে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে সেটাকে আমরা কতদূর আগিয়ে নিতে পারি বা সেটার ভিত্তিতে কি কি সিদ্ধান্ত নিতে পারি সে ব্যাপারে কথা হবে। উপদেষ্টা আরও জানান আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেয়া হবে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া 17,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে 7,964 জনকে শিগগিরই প্রবেশের সুযোগ দেবে মালয়েশিয়া। আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। 4 লাখ 5 লক্ষ লোক এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদেরকে যেন বৈধতার আওতায় নিয়ে আসেন। মালয়েশিয়া সরকারের সাথে একটু বসে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী আনার প্রক্রিয়া চালু করা উচিত, যেখানে অভিবাসন ব্যয় একেবারে কম থাকবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে নতুন করে শ্রমিক নিয়োগের বিষয়ে এক ধাপ এগিয়ে গেলেও এখনও যেসব প্রবাসী বাংলাদেশি দেশটিতে অবৈধ রয়েছেন তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মালয়েশিয়া। এ বিষয়ে যদি উভয় দেশের সরকার আন্তরিক হয় তাহলে এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বাংলাদেশি কর্মীরা একটি নিরাপদ এবং ন্যায্য কর্মপরিবেশের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ইন্টারনেটের দাম না কমালে সরকার মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। নানা সুযোগ সুবিধা নিয়েও অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ জানান আরও কয়েকটি প্রতিষ্ঠান স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম 10% এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে 15%। এর বাইরেও মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনের পরিবর্তে ডার্ক ফাইবার ভাড়া নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে। এসব সুবিধা নিয়েও সরকারের অনুরোধে ইন্টারনেটের দাম কমায়নি মোবাইল অপারেটররা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের পর আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিশেষ সহকারী। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান গেল বুধবার সারা দেশে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউটের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রায় 40 মিনিটের মতো এরকম হয়েছে এবং সেটা সামাল দেওয়া হয়েছে। আমরা অফিসিয়ালি তাদেরকে মেইল করেছি, তাদের কাছে এক্সপ্লেনেশন জানতে চেয়েছি। ওনারা একটা টেকনিক্যাল ইনকোয়ারি করছেন, ওনারা যখন আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। টেলিটককে বাঁচাতে দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এনবিআর আলাদা করতে সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবারও কলমবিরতি কর্মসূচি পালন করবে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা ছাড়াও আঞ্চলিক দপ্তরগুলোতে এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কর্মসূচির জেরে বেনাপোল বন্দরে 2 দিনে প্রায় 20 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। কলমবিরতি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বন্ধ ছিল আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের দাপ্তরিক কর্মকাণ্ড। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয়গুলোতেও এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের মতো দেশের যে বিকেলে রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় শনিবারও সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে কলমবিরতি। তবে আগের মতোই আন্তর্জাতিক
যাত্রী সেবা, রফতানি, বাজেট প্রণয়ন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকালের ধারাবাহিকতায় আজকেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। 17 মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। এদিকে এদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলেও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন রাজস্ব বোর্ডের সদস্যরা। এতে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল আন্তর্জাতিক যাত্রী যাতায়াত। বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। পোর্টে যে সমস্ত মালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো আমরা সঠিক সময় ডেলিভারি দিতে পারছি না। দ্রুত সমাধান করুক, এটাই আমরা ব্যবসায়ীরা আশাবাদী। বন্দর সূত্র জানিয়েছে, কলম বিরতি কর্মসূচির প্রভাবে আমদানি পণ্য থেকে 2 দিনে প্রায় 20 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। একসময় দুরন্ত হয়ে ছুটে চলা পদ্মা এখন বিগত যৌবনা। উজানে ভারতের ফারাক্কা ব্যারাজের প্রভাবে 4 দশকে শুল্ক মৌসুমে নদীটির আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা। বহুমাত্রিক প্রভাব পড়ছে উত্তরের জনপদ থেকে সুন্দরবন পর্যন্ত। এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, আর বাকি কাজ সম্পন্ন করবে রাজনৈতিক সরকার। মওদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সেই আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, জাইলারা মাছ আর মারছে না। কষ্ট তো হবেই, যেহেতু আগে 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় যে 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পাচ্ছে। কিছু কিছু জায়গাতে পানি থাকে, কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। ভালো তো আবাদ হবে না, কৃষকও ফসল পায় না, মাছ হইতে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। আর এই জন্য দায়ী করা হয় 50 বছর আগে বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে গঙ্গার উপর নির্মিত ফারাক্কা ব্যারাজকে। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। এখন ব্রহ্মপুত্র দিয়ে শুকনো মৌসুমে 1,20,000, 1,30,000, 1,40,000 কিউসেক আসে। গঙ্গা দিয়েও সেই পরিমাণ পানি আসতো। এখন ভাগে যদি চুক্তি অনুযায়ী তারা পানি দেয়, তাহলে 35,000 কিউসেক পাওয়া যায়। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে, এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারেন। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। হ্যাঁ, এটা হয়তো আবার বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা একটু ফাইন টিউন করে নিই। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে। একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্বে শরীয়তপুরের জাজিয়ায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি এক সমীক্ষা শেষে ওই এলাকার 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু, কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কবলে পড়বে।
শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধীরগতিতে ভাঙছে পদ্মা, নদীগর্ভে এরই মধ্যে বিলীন বাঁধের একাংশ। শরীয়তপুরে জাজিরা উপজেলা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক সমীক্ষা শেষে এমন তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে ধীরগতির ভাঙনে বাঁধের অনেক অংশ ভেঙে গেছে। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়বে। বর্ষা যে দ্রুত স্রোত আইব, ওই স্রোতে মনে করেন 2-3 কারণে একবারে ডেবে যাবো। আমরা খুব অসহায় আছি, এই জায়গা বাংলা আমরা কই যাম, কই করবো। সম্পত্তি যা সব চলে গেছে, যাওয়ার পরে যেরকম আমরা এই জায়গাটা খালি পাইছি, এই জায়গায় যেরকম আমরা ঘর ধরে হালাইছি, এখানে মনে করেন ইফারও ভাঙতাছে। এই প্রজেক্টে প্রায় 800-র উপরে পরিবারের বসবাস, এগুলো আমরা সকলেই এখানে হুমকির মুখে আছি। শীঘ্রই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে, সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। 2010-11 অর্থবছরে পদ্মা সেতুর পূর্বে 2 কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় হয় 110 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। মালয়েশিয়ার লঙ্কাওয়াতে 5 দিন ব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হবে বলে জানান নৌপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 লঙ্কাওয়ে আন্তর্জাতিক মেরিটাইম এবং এরোস্পেস প্রদর্শনী, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্য পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এ সময় উপস্থিত ছিলেন নৌ কর্মকর্তা ও নাবিকদের পাশাপাশি তাদের স্বজনরাও। 5 দিনের এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজের ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 কর্মকর্তা সহ সর্বমোট 229 জন সদস্য এই প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে জানান নৌবাহিনী প্রধান। লিমা 2025 অংশগ্রহণ শুধুমাত্র বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজটি আগামী 29 মে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমদানি পণ্য ভর্তি 10,000 কন্টেইনার নিলামে বিক্রির এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে বিশেষ আদেশ জারি করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এই আদেশের ফলে 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে আটকা এসব কন্টেইনার আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তির আশা কাস্টমসের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেইনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। বারবার চিঠি দেওয়া হলো, মামলা সহ নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস শত শত কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই এসব কন্টেইনার নিলামে বিক্রি করতে পারছিল না। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। জটিলতার কারণে এগুলো পড়ে আছে, কোনোভাবে এটা আসলে এই জটিলতা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নাই। সেই জন্য এই অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায়, যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।
53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 40,708 টিউস। এর মাঝে দীর্ঘদিনের নিলামযোগ্য কন্টেনার রয়েছে 10,000-এর বেশি। অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। কিন্তু নিলাম জটিলতায় কন্টেনারগুলো আটকা পড়ায় তা সম্ভব হচ্ছে না। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকত। ফলে নিলামের দীর্ঘসূত্রিতায় আটকে যেত সব ধরনের পণ্য। তবে বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। সর্বোচ্চ দরদাতা হয়ে মালটা নেওয়ার আশা করতে পারতেছি এবং আশা করি এটা কার্যকর হলে আমরা খুব দ্রুত পণ্য ডেলিভারি নিব এবং বন্দরও যানজট থেকে মুক্ত হবে। চট্টগ্রাম পোর্টে যে কন্টেইনার জট, ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে নিলামে পণ্য বিক্রির তোড়জোড়। আগামী 6 মাসের মধ্যে এসব কন্টেনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করতে চায় তারা। বিশেষ আদেশ জারি না হলে এটা 5-7 বছরও লাগতে পারতো। আর এখন যে আদেশটা জারি হয়েছে, আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1,835টি 20 ফুট এবং 3,806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। এর বাইরে 400-এর বেশি কেমিক্যাল বোঝাই কন্টেনার বন্দরকে ঝুঁকির মধ্যে ফেলছে। কমল দে, সময় সংবাদ। মাদারীপুরে খোলা বাজারে বোতলে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোল সহ জ্বালানি তেল। গ্রাম থেকে শহর সবখানেই হাট বাজারের মোড়ে মোড়ে এই তেল বিক্রি করছেন ব্যবসায়ী। ফায়ার সার্ভিস বলছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড, ঘটতে পারে দুর্ঘটনাও। যদিও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজারে মা অয়েল সার্ভিস দোকানের সামনেই বোতলে সারিবদ্ধভাবে রাখা পেট্রোল, ডিজেল ও অকটেন তেল নিয়মনীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এ জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। একই চিত্র জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম ও শহরের হাটবাজারের মোড়ে মোড়ে দোকানে পাওয়া যাচ্ছে জ্বালানি তেল। অথচ এই দাহ্য পদার্থ বিক্রি করতে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন সহ সরকারের একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এতে একদিকে পরিমাণে কম দেয়া, অন্যদিকে ভেজাল আর দাম বেশি সহ নানাভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। খোলা বাজারে তেল নানাবিধ সমস্যা হয় এবং পাম্পের তেলের চেয়ে কমপক্ষে 5 টাকা 10 টাকা লিটার মধ্যে বেশি নেয়। গাড়ির চালাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় এই তেল হঠাৎ পথে আটকাই যায়। ফায়ার সার্ভিস বলছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড, ঘটতে পারে দুর্ঘটনাও। খুচরা বাজারে যদি খোলা জ্বালানি তেল বিক্রি করা হয়, এগুলো নাশকতার সম্ভাবনা থাকে এবং আপনি বুঝবেন না কি আসলে গাড়ির জন্য জ্বালানি দিচ্ছে, কে নাশকতার জন্য জ্বালানি দিচ্ছে, এগুলো আসলে বোঝা যায় না। অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলার 5টি উপজেলায় বৈধ 16টি পাম্পে প্রতিদিন 1,60,000 লিটার জ্বালানি তেল বিক্রি হয়, আর অবৈধভাবে খুচরা বাজারে তেল বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। দুর্ঘটনা রোধে এসব দাহ্য পদার্থ বিক্রির বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেনগুলো ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগ লাঘবে চলতি বছর বিবি রোডের দুপাশে পুরানো ড্রেনের সংস্কার সহ নতুন সুয়ারেজ লাইন নির্মাণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। শেষ হলে ড্রেনের বর্জ্য দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের মধ্যে কাজ শেষ করার কথা জানায় সিটি কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবে যায় নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড, তলিয়ে ফুটপাতও। এর সঙ্গে যুক্ত হয় ড্রেনের আবর্জনা। নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ড্রেন সংস্কার। তাদের দুর্ভোগ লাঘবে চলতি বছর বিবি রোডের দুপাশে পুরনো ড্রেনের সংস্কার সহ নতুন সোয়ারেজ লাইন নির্মাণের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। 7.5 কিলোমিটার দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের ড্রেনটির গভীরতা হবে 8 ফুট। কাজটি শেষ হলে ড্রেনের বর্জ্য দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলছেন সংশ্লিষ্টরা। তবে বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। 3-4 ঘন্টা পানি নামে না, রাস্তা পার হওয়া যায় না, ফুটপাতের উপরে পানি আইসা পড়ে। দুর্গন্ধের জন্য সমস্যা হয়ে যায়, এতে স্বাভাবিকভাবে রাস্তা ব্যাহত হয়। ইধার পানি ইধার না, ইধার পানি ইধার না, এটা তো সমস্যা সমাধান হয় নাই। ভোগান্তিতে কবে আমরা নাঙ্গলবাসী মুক্তি পাবো? আশার বাণী শুনে যাচ্ছি যে এই সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না। স্থায়ী সমাধান হোক, এটা আমরা আশা করি। ড্রেন সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। তবে চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার কথা জানায় সিটি কর্তৃপক্ষ। প্রাইমারি ড্রেন যেহেতু, এর সঙ্গে সেকেন্ডারি এবং টারশিয়ারি ড্রেন যুক্ত হবে এবং আমরা আশা করি যে ড্রেনটা নির্মিত হলে আপনার নারায়ণগঞ্জে যে জলাবদ্ধতা এটা সমস্যার সমাধান হবে এবং আগামী 50 বছরে হয়তো এই সমস্যা থাকবে না আশা করি। নগর ভবনের তথ্য মতে নারায়ণগঞ্জ শহরে ড্রেন নির্মাণ ও সংস্কার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 39 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগেভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে খামারিদের সুরক্ষা দিতে অবৈধ পথে দেশে গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরিফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মাঝখানে এসে একদিন দেখলাম, আগের দিনে এসে ভাই উঠাই দেন। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে, সে ফিট খাচ্ছে নাকি। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। তারপরও ভালো লাভের আশা তাদের। মার্কেটের অবস্থা আর কাস্টমারের যে চাহিদা, এগুলো বাদ দিয়ে যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে মোবাইল কোর্ট সহ যত প্রকার আইনি সহায়তা আছে ওনারা অবলম্বন করবেন। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। 2 সপ্তাহ পর থেকে শুরু হবে কোরবানির পশুর হাট। তাই শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের খামারিরা। তারা জানান গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। ঈদের আগে বিদেশ থেকে পশু আমদানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান খামারিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও মোহাম্মদ রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে পশু হৃষ্টপুষ্ট করছেন মানিকগঞ্জের খামারিরা। পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, ভুসি, খোল, খড়সহ নানা প্রাকৃতিক খাবার।
খামারিরা বলছেন ঈদ ঘনিয়ে আসায় পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। ঈদের আগে পশু আমদানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান তাদের। ন্যাচারাল জিনিস বেশি খাওয়াইয়া আমি দিন রাত ধরে পরিশ্রম করতেছি, পয়সা পাতি উপার্জন করতে পারি, বেশি দামে বিক্রি করতে পারি। অতিরিক্ত গরম যদি অন্য কোনো খাদ্য দেই তাহলে গরু স্টক করতে পারে। ওষুধপত্র খাওয়াই না আপনার, আর এই কাঁচা ঘাস খাওয়াই, এই তো আমার খাদ্য। বেশি টাকাতে খাদ্য কিনে গরু খাওয়াইতে পারি, আমরা ওইরকম ভালোভাবে মুনাফা পাই না। বাইরের থেকে গরু না আসে, বাইরের থেকে, এটা আমাদের অনুরোধ সরকারের কাছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় কোরবানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত রয়েছে পশুর সংখ্যা। জেলায় 30,977টি পশু উদ্বৃত্ত রয়েছে। কোনোভাবেই যেন স্টেরয়েড সহ বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ যেগুলি দ্বারা মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায় সে সমস্ত বিষয়ে যেন খাবার না প্রদান করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জে 13,295টি খামারে ঈদুল আজহার জন্য 83,104টি পশু প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে। তবে ধান শুকানোর স্থান না থাকায় বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় খাদ্য গুদামের পরিবর্তে নৌকা থেকে কম দামে ভেজা ধান বিক্রি করতে হচ্ছে তাদের। কৃষকদের দাবি, উৎপাদন খরচ বেশি হলেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। তবে কৃষি বিভাগ বলছে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে নেওয়া হবে উদ্যোগ। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছোট বড় নৌকায় করে ধান আনা হয় নদীর ঘাটে, মেপে মেপে তা তোলা হয় আড়তে। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে ধনু নদীর তীরে পাইকারি ধানের বাজারে বড় ফসলকে ঘিরে এমন ব্যস্ততা। জেলার বড় বড় হাওরে এরই মধ্যে শেষের পথে ধান কাটা। কৃষকরা বলছেন ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেশি। অন্যদিকে হাওরে ধান শুকানোর জায়গা না থাকায় সরকারি খাদ্য গুদামে তা বিক্রি করা যায় না। এতে নৌকা থেকেই ভেজা ধান বিক্রি করতে হয় 850 থেকে 900 টাকা মন দরে। কৃষকদের দাবি, এতে হচ্ছে লোকসান। পোষায় না তো করবাই কি করার তো কিছু নাই, যে দামে বিক্রি হয় এই দামে তো বেতন লাগবো। রাখার যে সুযোগ নাই, টাকার দরকার। চুকিতা কইছি টাকা ছাড়া তো হয় না, টাকার দরকার। আমার ধান হয়েছে মনে হয় 1100 থেকে 1150 মন। আমি কলা নাই, আমি কই হইব এই অপারে কই ভিজা ধান বেচতেছি। দোকান থেকে প্রায় 10-20 টাকা সবসময় কম থাকে। এরপরে মালের আমদানিও প্রচুর আমদানি হয়। আমদানি হইলে এন থেকে আমরা কিনে নিয়ে বিক্রি করি। প্রত্যেক আড়তের মধ্যে আমরা কিনতেছি 780-90 এরকম কিনতেছি, আমরা বেচতেছি 900-910 টাকা। তবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে জানাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আমাদের বিভাগীয়ভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব দেব যাতে ভবিষ্যতে কৃষক তার ধান শুকিয়ে মজুত করে উচ্চ দামে বা প্রত্যাশিত দামে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। চলতি মৌসুমে কিশোরগঞ্জে বোরো ধানের আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 11 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটিজাত আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাত। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হওয়ায় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরায় হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে। দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা। প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এ আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। রাজশাহী আমের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকেই ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান, কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে,
গোপালভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ রোজা। বিজিএমইকে রাজনীতি ও বিভাজন মুক্ত রাখার প্রতিশ্রুতি দিল সংগঠনটির আসন্ন নির্বাচনে অংশ নেয়া জোট সম্মিলিত পরিষদ। শুধু তাই নয়, 5 আগস্টের পর যারা অস্ত্র হাতে বিজিএমইএ ভবনে ভাঙচুর করেছে, সম্মিলিত পরিষদ বিজয়ী হলে তাদের বিচার করার অঙ্গীকার করেন জোটের নেতারা। এসএমই উদ্যোক্তাদেরও পাশে থাকার কথা দেন জোটের সদস্যরা। নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজিএমইতে চলছে ভোটের তোড়জোড়। আগামী 31 মে হতে যাওয়া নির্বাচনে অংশ নেয়া সংগঠনটির জোট দুটি সদস্যদের সামনে তুলে ধরছে নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদ আয়োজন করে সংবাদ সম্মেলনের, যেখানে জোটের পক্ষ থেকে তুলে ধরা হয় কিভাবে মোকাবিলা করা হবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। ঝরে পড়া উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসএমই উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন জোটের নেতারা। আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। এ সময় 5 আগস্টের পর যারা অস্ত্র হাতে বিজিএমইএ ভবনে ভাঙচুর করেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তারা। তবে জানান বিজিএমইএকে রাজনীতি ও বিভাজন মুক্ত রাখার পক্ষে সম্মিলিত পরিষদ। আপনার ছেলে আমরাও ছবি দিতে পারবো। আমাদের ফর্মার প্রেসিডেন্টদের তারা অপমান করে তাদের ছবিগুলো নামিয়েছিল এবং তারা অস্ত্র নিয়ে গেছিল। দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিপক্ষ থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। যদি আমরা ক্ষমতায় আসি, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। এই রাজনৈতিক বিভাজনটা আমরা এর মধ্যে পোশাক শিল্পকে নিতে চাই না। বিদেশে টাকা পাচার করার জন্য কোনো সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। সম্মিলিত পরিষদের প্রতিপক্ষ জোট ফোরাম ক্ষমতায় থাকাকালে ভুয়া ভোটার বানানো হয়েছে বলে এ সময় দাবি করেন সম্মিলিত পরিষদের নেতারা। 2021 যখন ফোরাম দায়িত্বে ছিলেন, কে ছিলেন আপনারা জানেন? এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিকেএমইএ এর পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ সভাপতি পদে অমল পোদ্দার এবং সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোর্শেদ সারোয়ার সোহেল। এছাড়া সহ সভাপতির দায়িত্ব পাচ্ছেন আরও 5 জন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারায় বিকেএমই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 9 জন। তবে আগেই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন 26 জন। আসছে বাজেট যেন মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের বাজেট হয়, সেই দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিসিকের সাবেক মহাব্যবস্থাপক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগামের যুগ্ম মহাসচিব মঞ্জু আরা বেগম। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ ভবনে 3টি গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকার পূরণে যেন প্রবীণদের বেগ পেতে না হয় তা নিশ্চিত করা সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে বইগুলোতে। এ সময় উপস্থিত ছিলেন বাইগামের সভাপতি সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান সহ বিশিষ্টজনরা। চামড়া সংরক্ষণে লবণের সিন্ডিকেট ভাঙার দাবিতে জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এই দাবি জানান তারা। এ সময় ব্যবসায়ীরা বলেন, সিন্ডিকেটের কারণে গত 2 সপ্তাহের ব্যবধানে 10 কেজির লবণ বর্তমানে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চামড়ার দাম ঠিক রাখতে লবণের সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই। এছাড়া পশু কোরবানি হওয়ার 6 থেকে 8 ঘন্টার মধ্যে চামড়া বাজারে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি তোলেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। দেশের বাইরের খবর। তুরস্কে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা হয়নি। আজ আলোচনা হতে পারে এমন সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট কোনো সময়ে এখনও ঘোষণা করা হয়নি। আলোচনার প্রস্তুতি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক ছাড়া এই সংঘাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়।
তুরস্কের ইস্তাম্বুলে দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনার কথা থাকলেও বৃহস্পতিবার তা বাস্তবে রূপ পায়নি। দুই দেশের প্রতিনিধিরা আলোচনার আগে বিভিন্ন স্থানে অবস্থান করলেও আলোচনা শুরুর কোনো নির্দিষ্ট সময় বা সূচি জানানো হয়নি। ইস্তাম্বুলের এক প্রাসাদের সামনে সাংবাদিকদের উপস্থিতি এবং রাশিয়ার পূর্ব ঘোষণার পরও পরিস্থিতি ছিল অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনার আগে রুশ প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষ উপদেষ্টাদের না পাঠিয়ে রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠানোয় আলোচনার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের দল ইস্তাম্বুলে উপস্থিত এবং তারা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ এসেছে রাশিয়া আলোচনার পরিবেশকে শুধু প্রদর্শনমূলকভাবে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেনের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তুরস্কে ন্যাটোর এক বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয় যতক্ষণ না তিনি ও পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্প বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের পথে এই মন্তব্য করেন এবং জানান পুতিন না থাকায় আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি আসবে না বলেই মনে করেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে 3 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে 10 বছরে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্যদিকে মার্কিন বাজার থেকে বছরে 5 লাখ এআই চিপ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত। এছাড়া দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল ওয়াতান প্রসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অফ জায়েদ, যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয়। প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর 5 লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা। শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফর হিসেবে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী শুল্ক ঝড় তোলার পর ট্রাম্পের এই সফরেও অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্যিক খাতগুলো। সে তুলনায় উপসাগরীয় অঞ্চলটির বিভিন্ন স্থানে চলা সংঘাত নিরসনের আলোচনা গুরুত্ব পেয়েছে কমই। সম্প্রতি ট্রাম্পের এ সফর নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যপ্রাচ্যে সফর মানেই বড় কোনো রাজনৈতিক বার্তা, কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্পের এবারের সফরটি কেবলই ব্যবসায়িক পরিসর বাড়ানোর, যেখানে দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি অগ্রাধিকার পেয়েছে পারিবারিক ব্যবসার লাভের দিকও। সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতেও ট্রাম্পকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। রিয়াদ ও দোহায় চুক্তি হয়েছে অস্ত্র বিক্রি, উড়োজাহাজ, পারমাণবিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। ঘোষণাও এসেছে $1 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার। কিন্তু ট্রাম্পের এই সফরে বৃহস্পতিবার পর্যন্ত ছিল না কোনো কূটনৈতিক উদ্যোগ। মধ্যপ্রাচ্য সংকট নিয়েও দেখা যায়নি উল্লেখযোগ্য তৎপরতা। অথচ আগের মার্কিন প্রেসিডেন্টদের ভূমিকা ছিল আলাদা। জিমি কার্টার সফরের সময় শান্তি চুক্তি করেছিলেন। ক্লিন্টন চেষ্টা করেছিলেন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সমঝোতা করতে। ওবামা চেয়েছিলেন মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রায় নিতে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলটিতে বিশাল সম্পদের নিয়ন্ত্রণ
করেন কেবল কয়েকজন নেতা। এজন্যই বাণিজ্যের পরিসর বাড়াতে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ট্রাম্প। লাভজনক করছেন পারিবারিক ব্যবসাকেও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে সৌদি তহবিল থেকে ট্রাম্প জামাতা কুশনারের কোম্পানি পেয়েছে $2 বিলিয়ন। এছাড়া সৌদি মালিকানাধীন কোম্পানির সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের রিয়েল এস্টেট চুক্তি আর লিভ গলফের সৌজন্যে 4 বছর ধরে ট্রাম্প রিসোর্টে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন। সব মিলিয়ে সফরের উদ্দেশ্যটা কেবল রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগত। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দী দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। পিটিআই সমর্থকদের দাবি, ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধি থাকুক। ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশটিতে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, কারাগারে বন্দী ইমরানের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা। প্রতিবেদনে আরো বলা হয়, গেল সোমবার আদিয়ালা জেলে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে। ইমরান সম্মত হলেও আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই সূত্র বলছে, ইমরানের সম্মতি পাওয়ায় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। পিটিআই সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। রাহানুল রানা, সময় সংবাদ। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে কিউবা। প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না রাজধানী হাভানায়। বাসিন্দাদের অভিযোগ, শোচনীয় এমন অবস্থাতেও নেই কার্যকর কোনো উদ্যোগ। যদিও কর্তৃপক্ষের দাবি, ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রয়েছে। দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। এরই মধ্যে বেইজিংয়ের সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে তীব্র গরম, হাঁসফাঁস জনজীবন। কিউবায় এটাই নিত্যদিনের চিত্র। রাজধানী হাভানায় প্রতিদিন 4 ঘন্টা বা তারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। গ্রাম অঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না 15 ঘন্টা পর্যন্ত। যদিও কর্তৃপক্ষের দাবি, বিকল্প ব্যবস্থায় সংকট নিরসনের চেষ্টা চলছে। হাভানায় আমাদের ভাসমান বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে চালু রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে এবং আমাদের পরিষেবা বিভ্রাট কিছুটা কমবে বলে আশা করছি। বাসিন্দারা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বিদ্যুৎ ছাড়া বসবাস করা সহজ নয়। আমি এখনো গোসল করতে পারিনি। শুধু তাই না, বিদ্যুৎ বিভ্রাটের কারণে খাবারও খেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কারখানায় উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, সন্ত্রাসে সহায়তা প্রদানকারী রাষ্ট্রের তালিকায় ফের অন্তর্ভুক্তি, রেমিটেন্স, বাণিজ্য ও পর্যটনে কড়াকড়ির কারণেও সংকট বাড়ছে কিউবায়। তবে দেশটির অন্ধকার দিনে আশার আলো দেখাচ্ছে চীন। বেইজিং এর সহায়তায় চলতি বছর 50টিরও বেশি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে হাভানা। এরই মধ্যে চালু হয়েছে 11টি, লক্ষ্য 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন। মৌসুমী সাথী, সময় সংবাদ। একজন নারীর হাত ধরে বদলে যাচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিজাংয়ের প্রত্যন্ত গ্রামের অর্থনীতি। আঙ্গুর চাষের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তুলছেন নগড্রুপ ওয়াংমো। অঞ্চলটিতে আঙ্গুর শিল্পের বিকাশে অগ্রণী হয়ে উঠেছেন তিনি। চীনের লাসার নানমু গ্রামের বিশাল বাগান জুড়ে দেখা মিলছে সতেজ আঙ্গুর ফলের গাছ। কেটে কেটে আঙ্গুরগুলো ঝুড়িতে ভরে নিচ্ছেন নগড্রুপ ওয়াংমো। তার স্বপ্ন শুধু ফসল ফলানো নয়, জীবন গড়াও। নিজের সংগ্রাম দিয়ে তিনি এখন অন্য নারীদেরও আলোকিত করছেন। শিজাংয়ের দুর্গম পাহাড়েও আঙ্গুরের গন্ধে বইছে এক নতুন সম্ভাবনার হাওয়া। একসময় আঙ্গুর গাছ ছিল না শিজাং অঞ্চলে। ওয়াংমোই প্রথম চামদো শহর থেকে আঙ্গুর এ অঞ্চলে এনে তা রোপণ করে চাষের উদ্যোগ নেন। প্রযুক্তিবিদদের সহায়তায় ধীরে ধীরে সফলতার মুখ দেখেন তিনি। এরপর আর একা কাজ করতে হয়নি তাকে, ডেকে নেন পুরো গ্রামের নারীদের। এভাবেই শুরু হয় সমবায় ভিত্তিক আঙ্গুর চাষ।
ওয়াংবো জানান, এত উচ্চতায় প্রথমবারের মতো আঙ্গুর ফলেছে। পাহাড়ি আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে ফলেছে সুস্বাদু আঙ্গুর, যার পুরোটাই তাদের কঠোর পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি ভালোবাসা থেকেই শুরু হয় এই যাত্রা। আঙ্গুর চাষের পাশাপাশি তিনি নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন অন্যান্য কৃষিকাজেও। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইতালি থেকে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি বছর দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে, যা দেশের অর্থনীতির চাকা সচলে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বেশিরভাগই দেশে পাঠান রেমিটেন্স। ইতালির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট বলছে, রেমিটেন্স পাঠানোয় শীর্ষে আছে প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইতালি থেকে পাঠানো রেমিটেন্সের শতকরা 17% পাঠান প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি থেকে পাঠানো রেমিটেন্স বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা ও প্রবাসীরা। ইতালিতে বাংলাদেশি নাগরিকরা আসছেন, তারা এখানে এসে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, অর্থ উপার্জন করছে না, এবং এই উপার্জিত অর্থ তারা বাংলাদেশে প্রেরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের প্রবাসী রেমিটেন্সের গতি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে প্রবাসী দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স গিয়েছে, এবং আমরা আশা করি যে 2025 সালেও বাংলাদেশের জন্য ইতালি থেকে অনেক বেশি রেমিটেন্স যাবে ইনশাআল্লাহ। আগামীতে আরও লোকজন আমাদের ইতালিতে আসছে, আরও আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করব। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, ইতালি থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ চলতি বছর 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। 2030 সালের মধ্যে রেমিটেন্স পাঠানোর খরচ কমিয়ে শতকরা 3%-এরও কম করা হবে বলে জানিয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাংক। ইতালি প্রবাসী বাংলাদেশিরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, তা আরও বেড়ে যেত যদি হুন্ডি বন্ধ করা সম্ভব হতো। প্রবাসী বাংলাদেশিদের আবেদন, সরকার এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল 5টায় শুরু হওয়া প্র্যাকটিস চলে 2 ঘন্টারও বেশি। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফিল্ডিংয়েও। 3 মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল সিমন্স শিষ্যরা। তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন। দলের নতুন কাণ্ডারু লিটন দাস টি-20তে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্বের শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ দিয়ে। মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই 2 ম্যাচের। দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা। তবে সরকারের গ্রিন সিগন্যালে কেটে গেছে শঙ্কা, যদিও বল এখন বিসিবির কোর্টে। প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে। ম্যাচ ভেন্যু শারজা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং। দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা। তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে, তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কিল ট্রেনিং এর পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন। নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের। ওয়ানডে কিংবা টি-20 সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি। স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে। এর আগে 2022 এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ। এদিকে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে। আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তান সফরে বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যেতে তাই আর বাধা নেই টাইগারদের। তবে ভারত পাকিস্তান অস্থিতিশীলতার মাঝে ক্রিকেটাররা যেতে চাইবে কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাত সিরিজের 2 ম্যাচেই বাংলাদেশ দলের সঙ্গে থাকতে হবে মোস্তাফিজুর রহমানকে।
ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট। আইপিএল এর মতো পিএসএলও বন্ধ হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশের পাকিস্তান সফরও। চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল বাংলাদেশ দল। এরপর সবকিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয়, দরকার ক্রিকেটারদের ইচ্ছাও। বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। পাকিস্তান যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড। আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা। সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে টাইগারের স্কোয়াড। যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ, সে প্রশ্নও আছে। বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ। সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক, ফিজকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই। তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। আরব আমিরাত সিরিজ শেষে অনুমতি চাইলে বিবেচনা করবে বিসিবি। সেক্ষেত্রে 2 ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা। পিএসএলে লাহোরের বাকি 3 ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই মিস্টার 75-এর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য পেসার তাসকিন আহমেদের। ছুরি কাচের নিচে না গিয়েই নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস। এদিকে জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে আশাবাদী তাসকিন। অজি গতি তারকার কাছ থেকে আধুনিক টি-20 দীক্ষা নেবার অপেক্ষায় এই ডানহাতি পেসার। ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধি দল এসেছে বিসিবিতে। উদ্দেশ্যটা হোম অফ ক্রিকেট ঘুরে দেখার। সে পরিদর্শনের মাঝেই দেখা হলো তাসকিন আহমেদের সঙ্গে। ঢাকা এক্সপ্রেসের ফ্যান ইংলিশরা ছবি তোলার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি পেসারও। ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং এই ফলো ক্রিকেট। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিলা, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট। তারকা খ্যাতি ভালোই পেয়েছেন তাসকিন। তবে ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা ইনজুরি। বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। 2.5 সপ্তাহ আর 5 সেশনের পরে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা ডানহাতি এই পেসারের। যেমন চলতেছে আমি খুশি এতে, আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো। তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। টাইগার পেস পাইপলাইনকে অন্য ধাপে নিতে অজি তারকা রাখতে পারেন বড় ভূমিকা। টেইটের নিয়োগকে কেমন দেখছেন তাসকিন আহমেদ? ঢাকা এক্সপ্রেস অবশ্য উচ্ছ্বসিত। আধুনিক টি-20 দাপিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থাকায় অপেক্ষা নতুন কিছু শেখার। সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যত টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে। ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে। তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোট টেকনিক্যাল ইস্যুস। বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। চোটের পাশাপাশি ফিটনেসটাও আয়ত্তে এনেছেন তাসকিন। মেডিকেল টিমের নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহ চলবে রিহ্যাব প্রক্রিয়া। যদিও এই পেসার আশাবাদী নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্স করে তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রাপ্তিতে দারুণ খুশি এই অলরাউন্ডার আগামী দিনেও অব্যাহত রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা। অধিনায়কত্ব নিয়ে আপাতত ভাবনা না থাকলেও নিজেকে প্রস্তুত রাখতে চান বলে জানান সময় সংবাদে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লাহ আল মামুন রুবেল।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী হাসান মিরাজ। 2 ম্যাচে তুলে নেন 15 উইকেট। দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা তাকে দিয়েছে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। যদিও এমন পুরস্কারের চেয়ে নিয়মিত পারফরমেন্সই গুরুত্বপূর্ণ মিরাজের কাছে। আইসিসির কাছ থেকে পুরস্কার পেলে তো খুবই ভালো লাগে। জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ হারার পর একটু চ্যালেঞ্জ ছিল, বাট আমরা ওভারকাম করেছি। আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি, আর আমারও কিছু পারফরমেন্স ছিল, এর জন্য ভালো হয়েছে ওভারঅল। আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার হিসাবে টিমকে উপরে নিয়ে যাওয়া এবং টিমকে জিতানো, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাফল্য। আরও একবার 2 অধিনায়ক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নেতৃত্বের আলোচনায় ছিল মিরাজের নামও। তবে আপাতত এসব নিয়ে ভাবতে চান না এই অলরাউন্ডার। মাঠে পরামর্শ আর পারফরমেন্স করেই সাপোর্ট করতে চান অধিনায়ককে। বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে আগাবে এবং কাকে নতুন করে চিন্তা করবে কিনা বা ওকে রেখে কন্টিনিউ করবে কিনা, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন। সো এন্ড অফ দ্য ডে আমরা এটা নিয়ে কখনো কমেন্টস করতে পারি না। ক্যাপ্টেন একটা অনেক ইম্পর্টেন্ট রোল, যার ডিসিশন অনেক কিছু নিতে হয়, বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন মাঠে খেলি তখন ক্যাপ্টেনকে আমরা সবাই সাপোর্ট করি। পারফর্ম করলেই তো দেশ জিতে। জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে গেল কয়েকদিনের উৎকণ্ঠাও কেটে গেছে। আসন্ন সফরের বিষয়ে নেওয়া সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন মিরাজ। তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বলে মনে করেন তিনি। এখন তো পাকিস্তান ট্যুর হচ্ছে, সবাই যাচ্ছে, আর যেহেতু সিচুয়েশন একটা খারাপ হলে সবার প্রথম সেফটিটা ফার্স্ট। সো সেই ইস্যুতেই হয়তো বিবেচনা করেছে, এবং এখন যেহেতু পাকিস্তান সিরিজ হচ্ছে, আর আশা করি ভালোই হবে। খুলনায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সময় সংবাদে সাক্ষাৎকারে এসব কথা বলেন মিরাজ। এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মোস্তাফিজ আইপিএলে ডাক পাওয়ায় অযাচিত ক্ষোভ দেখাচ্ছেন কিছু ভারতীয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাকও দেয়া হচ্ছে। মোস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়ছেন না তারা। ক্রিকেট প্রেমী ছাপিয়ে খবরটা চমকে দিয়েছিল বাংলাদেশের সবাইকে। আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের। আসরের বাকি অংশের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয়র। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের প্রতি ভারতের বিমাতা সুলভ আচরণের নজির রয়েছে। তবে বাংলাদেশ থেকে সামান্যতম প্রতিক্রিয়া পেলেও কেন যেন রাগে ফোঁস করতে থাকে প্রতিবেশী দেশটি। অভ্যুত্থান পরবর্তী সময়ে কারো মুখাপেক্ষী না হওয়া নীতিতে এগোতে চাইছে বাংলাদেশ, কিন্তু তা হজম হচ্ছে না ইন্ডিয়ানদের। বাংলাদেশের দিক থেকে সবকিছু পরিষ্কার থাকলেও সাম্প্রদায়িকতা সহ নানা রকম অভিযোগ তুলে আসছে তারা। এর প্রভাব পড়ছে দুদেশের ক্রিকেটীয় সম্পর্কেও। ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন হয়েছে আগস্টের বাংলাদেশ সফর নাকি স্থগিতের কথা ভাবছে বিসিসিআই। যদিও বিসিবির তরফ থেকে আন্তরিকতার কমতি নেই। এখনও 3 ওয়ানডে ও 3 টি-20 ওই হোম সিরিজ আয়োজনে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের মোস্তাফিজকে নেয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়। আইপিএলে অনেকবারই খেলেছেন ফিজ, খেলেছেন দিল্লির হয়েও। আবারও ওই মেগা ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট থেকে ডাক পেয়ে খুশি টাইগার পেসার। ক্রিকেট বোর্ডও বিষয়টিকে দেখছে ইতিবাচকভাবে। কিন্তু আইপিএল, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ, মোস্তাফিজ বা বিসিবি পেশাদার আচরণ করলেও মুষ্টিমেয় কিছু ভারতীয়র অহেতুক মন্তব্যে নোংরা হচ্ছে পরিবেশ। বাংলাদেশি ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার বিষয়টি সহ্য হচ্ছে না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক দিয়েছে অনেকে। খেলার মধ্যে রাজনীতিকে টেনে এনে মোস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চরম আপত্তিকর কথাবার্তা বলছে কট্টরপন্থীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ সাউথ আফ্রিকা নারী এমার্জিং দলের খবর। টি-20 সিরিজের সমতায় ফিরতে তীব্র গরমের মাঝেও কক্সবাজারে কঠোর অনুশীলন করেছে সাউথ আফ্রিকা নারী এমার্জিং দল। প্রথম ম্যাচের ভুল সূত্রে ভালো খেলার প্রত্যাশা প্রোটিয়া অধিনায়কের। সিরিজে লিড নেওয়া বাংলাদেশের অফিসিয়াল প্র্যাকটিস না থাকলেও বিকেলে 2 ব্যাটার দীর্ঘ সময় অনুশীলন করেন। শুক্রবার দুপুর 1:30টায় সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ওয়ানডে সিরিজ জিতলেও হার দিয়ে শুরু হয়েছে টি-20 সিরিজ। পরের ম্যাচ হারলেই হাত ছাড়া হবে সিরিজটাও। তাই ঘুরে দাঁড়াতে মরিয়া পোর্টিয়া নারী ইমার্জিং দল।
কক্সবাজারের তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা 57%। এই তীব্র গরমে বৃহস্পতিবার সকাল 10:30টায় মাঠে আসে পটিয়া নারী ইমাজিং দল। মাঠে নেমেই শুরু করেন অনুশীলন। কেউ ব্যাটিং, কেউ করছেন বোলিং প্র্যাকটিস। তবে তীব্র গরমে নিজেদের মানিয়ে নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন বলছেন পটিয়া ক্যাপ্টেন। গরমে অনুশীলন অবশ্যই কঠিন, তবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আফ্রিকায়ও মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতিতেই পড়তে হয়, কিন্তু আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা এখানে ওয়ানডে সিরিজ খেলেছি, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন পটিয়া নারী ইমাজিং দলের সব খেলোয়াড়। তাদের ভুলগুলো দেখিয়ে দেন কোচরা। প্রথম ম্যাচে নিজেদের ভুলগুলো চিহ্নিত করেছে সাউথ আফ্রিকা নারী দল। আপাতত সিরিজের সমতা ফেরানোই মূল লক্ষ্য। প্রথম ম্যাচে আমাদের প্ল্যানগুলো ঠিকমতো কাজ করেনি, হয়তো আমাদের চেষ্টায় কমতি ছিল এবং এত ছোট টার্গেট ডিফেন্ড করা অনেক কঠিন। আমরা অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি। এখন আমাদের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা। এদিকে বাংলাদেশ ইমাজিং নারী দলের অনুশীলন না থাকলেও বিকেলে দুজন ব্যাটার দীর্ঘ সময় নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন। শুক্রবার কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল বছর ফাইনাল হারের প্রতিশোধের মিশন হিমালয়ের দেশটির সামনে, তবে ছেড়ে কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালের আগে 4 দিন সময় পাওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লাল সবুজের দল। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। ভারতের অরুণাচলে চলমান টুর্নামেন্টের শুরু থেকেই ভালো অবস্থানে বাংলাদেশ দল। গ্রুপ এ থেকে টেবিলের শীর্ষ 4-এ নাম লিখিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। প্রথম 2 ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। এবার মিশন সেমিফাইনাল, যেখানে বাংলাদেশের সামনে বাধা হিমালয়ের দেশ নেপাল। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। এই 4 দিনে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ছোটনের শিষ্যরা। অনুশীলন, রিকভারি, প্রতিপক্ষের কৌশল সম্পর্কে ভালো ধারণা নিয়ে পুরোপুরি প্রস্তুত দল। সেমিফাইনালে মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। যে কোনো মূল্যে নেপালের বিপক্ষে জিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ বাহিনী। প্রতিপক্ষ নেপাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলে জিতলেও পরের ম্যাচেই ভারতের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে যায়। যদিও গেল বছর ফাইনালে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ দিতে চাইবে হিমালয়ের দেশটি, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে হিমালয়ের দেশটি। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। প্রস্তুতি ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বর্তমান চ্যাম্পিয়নরা। ভালোভাবে গ্রুপ স্টেজ শেষ করে আমরা সেমিফাইনালে এসেছি। তো যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, আমরা ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টাই নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য, এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নারী দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এবার পুরুষ দলের হয়ে সফলতা পেতে বদ্ধপরিকর অভিজ্ঞ এই কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিসির পদত্যাগ দাবি। খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। আবাসন ভাতাসহ 4 দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইলে সমাবেশ ও গণ অনশনের ডাক। পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায়ও টান। গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ।
2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ। ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। এবং আগে ভাগেই কোরবানির পশু কিনতে খামারে খামারে ভিড়। বাজার অস্থিতিশীল না হলে লাভের আশা খামারিদের। অবৈধ পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।